রামিসা হত্যা মামলার ডিএনএ রিপোর্ট হস্তান্তর, চার্জশিট রবিবার। ঈদের পরপরই বিচার শুরু জানালেন আইনমন্ত্রী। এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। পরে এখনো আতঙ্কে অভিভাবকরা। আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? ও যে শুধু রামিসাকে টার্গেট করছে, আমার বাচ্চাকে টার্গেট করে নাই, ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। ধানমন্ডিতে মানববন্ধন। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। অন্যান্য শিরোনামগুলো জানিয়ে দেব। রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে, ময়মনসিংহে তারেক রহমান। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে। খাল পুনঃখনন ও নজরুল জন্ম জয়ন্তীর উদ্বোধন। ঈদ উদযাপনে রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ, স্বস্তির ট্রেন যাত্রা, বাস ও লঞ্চে চাপ কম। গতবারের মতো যে চাপ তা না, এবার একটু চাপ মনে হচ্ছে এখন কম। এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, এখানে তেমন একটা ভিড় দেখছি না। বিভিন্ন স্থানে জমে উঠেছে পশুর হাট। আইসা আপনার 75 দাম কইছে, কিন্তু আমার তো 75 আমার পোষাবে না, কারণ আমার হলো গরু কেনা আছে আপনার 1,65,000 কেনা আছে। খাবারের দাম বেশি, সেই হিসেবে গরুর দাম কম, আবার অন্যান্য সময় থেকেও একটি হারে বাজার কম। বন্ধ কারখানা চালু করতে 60,000 কোটি টাকা প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের। 25 লাখ কর্মসংস্থান তৈরির আশা গভর্নরের। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো শান্তি চুক্তি নয়, জানালো ইরান। তেহরানকে ইউরেনিয়াম শূন্য করতে হুমকি ট্রাম্পের। এবং ফুটবলকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান স্পিকারের। বাফুফেকে সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে ফিফা, জানালেন সভাপতি তাবিদ আওয়াল। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি তাসনিম অর্থী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ডিএনএ রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সিআইডি। রবিবারের মধ্যেই চার্জশিট দেওয়ার কথা জানালেন পল্লবী থানার ওসি। এদিকে মিরপুরে শিশু রামিসা হত্যার ক্ষত এখনো দগদগে। আতঙ্কে সন্তানকে ঘরের বাইরে পাঠাতে ভয় পাচ্ছেন প্রতিবেশীরা। আসামিরা পার পেয়ে যাবে কিনা, দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হবে কিনা, এসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে এলাকাবাসীর মনে। বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি এমন ভীতিকর মনোভাব তৈরি করে। মিরপুর 11 নম্বরের এই বাসায় কদিন আগেও ছিল এক চঞ্চল শিশুর পদচারণা। আজ শুধুই শূন্যতা। ধর্ষণ ও হত্যার শিকার রামিসা নামের ছোট্ট শিশুটি। এমন নির্মম ঘটনায় এখন চাপা আতঙ্কে এলাকাবাসী। তাদের মনে নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আছে সংশয়। দেশের এগুলো কমে যেত, ধর্ষণ এগুলো অন্তত কমে যেত, দেখতো মানুষ ধর্ষণের ফাঁসি হইতেছে। কিন্তু আমাদের মধ্যে না, প্রত্যেকটা বাবা মার মধ্যে আতঙ্ক ছড়ায় গেছে। প্রতিবেশীদের মনে ভর করেছে ভয়। আদরের সন্তানকে ঘরের বাইরে, এমনকি স্কুল মাদ্রাসায় পাঠাতেও বুক কাঁপছে বাবা মার। আমার কি একটা ভয় লাগে না আমার বাচ্চাটার কাছে আমি একা ছেড়ে দেবো? ও যে শুধু রামিসাকে টার্গেট করছে, আমার বাচ্চাকে টার্গেট করে নাই, ওটার কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। রামিসাদের ঘরে হাহাকার। বাবা মা আর বোন যেন এক শূন্য খাঁচায় আটকে গেলেন। রামিসাদের দরজা খোলা ছিল, এখান থেকে এখানে ওকে নিতে 1 মিনিটের বেশি সময় তো প্রয়োজন পড়ে না। পুলিশের পক্ষ থেকে কি কোনো অগ্রগতির বিষয় আপনাদেরকে জানিয়েছে? না, এখনো আমি আজকে পর্যন্ত আমি কোনো তথ্য পাইনি। মাঝখানে আইও এসেছিলেন। ঘাতকের পরিচয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন। পুলিশ বলছে অপরাধীর একটাই পরিচয়, সে অপরাধী। বললেন এগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে বিভিন্ন ধরনের পোস্টারে দেখা যায়। এটা আসলে আমরা তো করতেছি মামলা তদন্ত, এইগুলো কিন্তু আমাদের কাছে প্রাসঙ্গিক আছে। পল্লবী থানার ওসি জানান, উদ্ধার হওয়া ডিএনএ টেস্ট সম্পন্ন হয়েছে, তদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে, দেয়া হতে পারে কালই। আমাদের কাজ চলতেছে, ইনশাআল্লাহ আমরা কমপ্লিট করতে পারলে কালকে দিয়ে দিব। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, বিচারহীনতার সংস্কৃতি তৈরি হলে সমাজে এমন অনিশ্চয়তা তৈরি হয়। আইনের শাসনের
প্রয়োগের ক্ষেত্রে ঘাটতি থাকায় আমাদের এই বিচারে দীর্ঘসূত্রিতা কিংবা নতুন করে একটি ঘটনার সৃষ্টি হলে পুরাতন ঘটনাকে ভুলে যাওয়া, ধর্ষণ মনস্ক ব্যক্তি অথবা নির্যাতন বা অপরাধ মনস্ক ব্যক্তিরা নানা পরিবেশে নানা জায়গায় মাথাচাড়া দিয়ে ওঠে। রামিসা হত্যার বিচার কি আদৌ কার্যকর হবে, নাকি সময়ের স্রোতে হারিয়ে যাবে আরও একটি মামলার ফাইল? এমন প্রশ্নের উত্তর খুঁজছে পুরো দেশ। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ঈদের আগে চার্জশিট হওয়ায় ঈদের পরপরই আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করা যাবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, ডিএনএ না করে চার্জশিট দিলে বিচার প্রশ্নবিদ্ধ হবে। এ ধরনের মামলায় ডিএনএ খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ। আইনমন্ত্রী বলেন, এই মামলার বিচার এমনভাবে হবে যাতে জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। মন্ত্রী বলেন, রামিসা হত্যার বিচার করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব বিচার কাজ শেষ করবে সরকার। ডিএনএ না করে এই মামলায় যদি চার্জশিট দেয় পুলিশ, যে কেউ হয়তো বলতেই পারেন 164 হয়ে গেছে, এরপরে ডিএনএ কি আছে? এই ধরনের মামলায় ডিএনএ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পিস অফ এভিডেন্স। আমরা আপনাদের বলছি, রামিসার ডিএনএ আসতে 72 ঘন্টার বেশি সময় লাগবে না, আশা করি ইনশাল্লাহ। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ধানমন্ডি সোসাইটির সদস্যরা। শনিবার বিকেলে ধানমন্ডির 7 বায়তুল আমান মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, এমন হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আরও ঘটবে। অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও জানান তারা। শিশু রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে, যা নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থায়, যার ফলে আর কেউ এ ধরনের অপকর্ম করার সাহস পাবে না। বিকেলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে এই কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আরো বলেন, শিশু বা নারী নির্যাতন কোনোভাবেই মেনে নেবে না সরকার। এছাড়া কয়েকটি খাল পুনর্খনন কাজ উদ্বোধনের পাশাপাশি সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠান ময়মনসিংহের ত্রিশালে অনুষ্ঠিত এই আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে ত্রিশালে এটি তার প্রথম সফর। এ সময় জাতীয় কবিকে নিয়ে প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন করেন তারেক রহমান। বিশেষ চাহিদা সম্পন্ন এক শিশুর আঁকা নজরুল ইসলামের ছবি গ্রহণ করেন তিনি। বলেন, প্রায় 2 দশক পর জাতীয় কবির জন্মজয়ন্তী পালন করা হচ্ছে। এটা জাতি হিসেবে দৈন্যতার পরিচয় দেয়। প্রায় 2 দশক পর আজ পুনরায় রাষ্ট্রীয়ভাবে জাতীয় কবির জন্মজয়ন্তী আয়োজন করতে পেরে সরকার গৌরব বোধ করছে। বলেন, দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন শুধু অর্থনীতিকে নয়, ভেঙে দিয়েছে বিচার ব্যবস্থাকেও, যার কারণে নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটছে। জানান, দ্রুত সম্পন্ন হবে শিশু রামিসা হত্যাকারীর বিচার। ন্যায় বিচার পাবেন ভুক্তভোগী পরিবার। রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাল্লাহ আগামী 1 মাসের মধ্যে নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এর আগে ত্রিশাল উপজেলার মৃতপ্রায় ধরার খাল পুনঃখনন কাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় খাল পাড়ে লাগান তাল গাছের চারা। সেখানেই এক সুধী সমাবেশে অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, যারা কল্যাণমূলক কাজকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। এখন যারা অরাজকতা সৃষ্টি করতে চাইছে, খবর নিয়ে দেখেন, ওই 5ই আগস্টে যারা বিতাড়িত তাদের সাথে এরা তলে তলে আবার খাতির শুরু করেছে। জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। কালের বিবর্তনে এখন অনেকটাই মৃতপ্রায় এই খালটি। সাধারণ মানুষের প্রত্যাশা, এই খালটি পুনরায় সচল হলে এলাকার কৃষকদের পাশাপাশি সাধারণ মানুষের জীবন জীবিকার উন্নয়ন হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ত্রিশাল, ময়মনসিংহ।
এদিকে বাংলাদেশে শিশুদের উপর বাড়তে থাকা সহিংসতার ঘটনায় কঠোর বার্তা দিয়েছে ইউনিসেফ। শনিবার এক বিবৃতিতে শিশু ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতা অবশ্যই বন্ধ করার তাগিদ দেয় সংস্থাটি। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ জানিয়ে ইউনিসেফ সতর্ক করে, শিশুদের বিরুদ্ধে সহিংসতার অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়। জোর দেয় প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী, অভিযোগ দায়েরের নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং শিশু বান্ধব পুলিশ ও বিচার ব্যবস্থা গড়ে তোলার উপর। একই সঙ্গে স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্র ও পাড়া মহল্লায় শিশু সুরক্ষায় জবাবদিহি বাড়ানোর তাগিদও দিয়েছে ইউনিসেফ। দেশে গত ২৪ ঘন্টায় হামইয়ের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময় নতুন করে ২,১৩২ জনের শরীরে হাম এবং এর উপসর্গ পাওয়া গেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে ১২ জন এবং হাম আক্রান্ত হয়ে ১ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত এ নিয়ে সন্দেহজনক হাম রোগে মোট ৪২৬ জন এবং নিশ্চিত হামে ৮৬ জন মারা গেছে। একই সময় সারা দেশে হাম সন্দেহে ৪৯,৩৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের কাছে আগামী ৬ মাসের টিকা মজুদ আছে। ঈদে হামের চিকিৎসা নিশ্চিতে ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান মন্ত্রী। ক্যাম্পেইনিং ২০ তারিখ পর্যন্ত শেষ হয়েছে, বাট ইট উইল নট বি স্টপ। ২১ তারিখ থেকে স্টার্ট করতে হবে, যতদিন না পর্যন্ত আমাদের একটা বাচ্চা বাকি থাকবে। আমরা খুঁজে খুঁজে এখন আমরা টিকা দিচ্ছি, মাইকিং করাচ্ছি, যারা বাদ পড়েছে তাদেরকে টিকা দানের জন্য। সুতরাং ইট হ্যাজ বিকাম এ কন্টিনিউয়াস প্রসেস। ঈদের ছুটিতে সরকারি হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে ৩ দিন, তবে খোলা থাকবে হাসপাতালের জরুরি বিভাগ ও অন্তঃবিভাগ। বিশেষজ্ঞরা বলছেন, জরুরি প্রয়োজনে সরকারি হাসপাতালে হামের রোগীর জন্য মিলবে সব ধরনের সেবা। ঈদের ছুটিতে হাসপাতালে পাওয়া যাবে না বিশেষজ্ঞ চিকিৎসক, জনমনে এমন ধারণা ভেঙে দেওয়ার পরামর্শ দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন রিশাদ হাসান। একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ঈদ। বিশেষজ্ঞদের মতে একটু অসচেতন হলেই ঊর্ধ্বমুখী হতে পারে সংক্রমণের গ্রাফ। ঈদযাত্রায় হামের সংক্রমণ বৃদ্ধির সংখ্যা আগেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। ঈদের ছুটিতে জনসমাগম স্থান যেমন ঈদগাহ মাঠ, বিনোদন কেন্দ্রগুলো নিয়েও আছে বাড়তি চিন্তার ছাপ। এরই মধ্যে ঈদকে কেন্দ্র করে সারা দেশে সরকারি হাসপাতালগুলোর কর্মীদের জন্য ছুটি বাতিল করে নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখা। সেই অনুযায়ী হাসপাতালের বহির্বিভাগ বন্ধ থাকবে ঈদের ৩ দিন। ২৪ ঘন্টা খোলা থাকবে জরুরি বিভাগ। সব ধরনের সেবা পাবেন হামের রোগীরা। নির্দেশনাতে আছে যে আউটডোর সার্ভিস ৩ দিন বন্ধ রাখার, বাকি দিনগুলোতে খোলা থাকবে। আউটডোরে খোলা থাকবে, ইনডোর তো 24 ঘন্টায় খোলা, সার্ভিস তো 24 ঘন্টায় খোলা আছে। সেক্ষেত্রে সবাইকে বিশেষ নির্দেশনা দেওয়া আছে যে ল্যাব শাখা খোলা রাখা, এবং অবশ্যই হামের জন্য তো প্রত্যেক হাসপাতালে আলাদা ওয়ার্ড আছে। ঈদের সময় সরকারি হাসপাতালে থাকেন না চিকিৎসক, এমন ধারণা থেকে বেরিয়ে এসে রোগীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতের পরামর্শ এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞের। জরুরি সেবা বা ভর্তি হওয়ার মতো কোনো কিছু এটি হাসপাতালে পাওয়া যাচ্ছে। অতএব মানুষ যেন বিমুখ না হয়, মানুষ যেন ভুল ধারণা না করে, এটি বোঝানোর জন্য নীতি নির্ধারকদের পক্ষ থেকে পর্যাপ্ত প্রচার প্রচারণা করা দরকার। ভুল ধারণা ভাঙতে গেলে তো আগে তথ্যটা দিতে হবে তাকে। ইতিমধ্যে হামের টিকাদানের লক্ষ্যমাত্রা 100% পূরণ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। তবে বাদ পড়াদের খুঁজে বের করে টিকা দিতে চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। জরুরি টিকাদান কর্মসূচি শেষে টিকাদান কার্যক্রম পুনরায় ফিরবে সম্প্রসারিত টিকাদান কার্যক্রমের রুটিন অনুযায়ী। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ৬ জেলায় সড়ক দুর্ঘটনায় 14 জন নিহত হয়েছেন। অর্ধশত যাত্রী নিয়ে রাজবাড়ী থেকে কুষ্টিয়া যাচ্ছিল তানহা পরিবহনের একটি বাস। খোকসায় আঞ্চলিক মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এদিকে যশোরে ট্রাক, মোটরসাইকেল, কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। এছাড়া দিনাজপুরে 3 জন, জয়পুরহাটে 1 জন, গোপালগঞ্জে 1 জন, চট্টগ্রামে আরও 1 জন মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে। ঈদকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন নগরবাসী। টিকিট সংকট, যানজটের ও নিরাপত্তার কথা মাথায় রেখে অনেকেই আগে ভাগে ঢাকা ছাড়ছেন। কমলাপুর রেল স্টেশনে ছিল
ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে প্রতিটি ট্রেন। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কাল থেকে শুরু হচ্ছে ঈদের বিশেষ ট্রেন চলাচল। এদিকে অনেকটাই ফাঁকা রাজধানীর বাস স্ট্যান্ড এবং সদরঘাট লঞ্চ টার্মিনাল। বাড়তি ভাড়ার চাপ না থাকায় স্বস্তিতে যাত্রীরা। পবিত্র ঈদুল আজহার এখনো কিছুদিন বাকি, তবে নারীর টানে বাড়ি ফেরার যাত্রা শুরু হয়ে গেছে। টিকিট সংকট আর শেষ মুহূর্তের ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেক কর্মজীবী ও সাধারণ মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঘরমুখী মানুষের চিরচেনা ব্যস্ততা। নেই শিডিউল বিপর্যয়, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব। এবার একটু চাপ মনে হচ্ছে এখন কম। আমাদের যে ইন্টার ডিপার্টমেন্ট যে সমন্বয়ের বিষয়টি, এদিকে আমরা বিশেষভাবে লক্ষ্য রাখছি। আমরা আশা করছি যে এবার অন্যান্য বারের মতো ঈদ আপনাদেরকে উপহার দিতে পারবো। এদিকে ভিন্ন চিত্র রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অনেকটাই ফাঁকা পড়ে আছে বাস কাউন্টারগুলো। যাত্রীদের অভিযোগ নেই বাড়তি ভাড়ার। এক সপ্তাহ আগে থেকে প্রচুর ভিড় থাকে, চাপ থাকে, সেখানে এখানে তেমন একটা ভিড় দেখছি না। যারা আসতেছে তারা ঠিকমতো গাড়ি পাইতেছে আর কি, তাকে কোনো অসুবিধা হইতেছে না। একই অবস্থা সদরঘাট লঞ্চ টার্মিনালেরও। তবে যাত্রীদের জন্য প্রস্তুত বিভিন্ন রুটের লঞ্চ। নৌপথে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে কোস্টগার্ড। এখন পর্যন্ত সবকিছু নরমালি আছে। ফ্যামিলির সাথে একসাথে ঈদ করব। আমরা যদি নিজেদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ না করি, তাহলে কিন্তু প্রত্যেকটা জায়গায় তো আমাদের এত বেশি জনবল নাই যে সব প্রত্যেকটা জায়গাতে এরকম লোক থেকে এটাকে বন্ধ করার। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে মাঝ নদীতেও কোস্টগার্ডের সর্বোচ্চ টহল ব্যবস্থা থাকবে বলেও জানান বাহিনীর প্রধান। জিহাদ জাহিদ, নিউজ 24, ঢাকা। বিগত সরকারের আমলের দুর্নীতির উল্লেখ করে প্রকৌশলীদের সব ধরনের লুটপাট বন্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার বিকেলে আইইবির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, প্রকৌশলীদের ওপর জনগণের অনেক আশা ও ভরসা। প্রকৌশলীদের বৈষম্যহীন এবং দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের কারিগর হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় করলে জাতি কাউকে ক্ষমা করবে না বলেও হুঁশিয়ারি দেন ফখরুল। আমরা এবারকার এই যে জুলাই, যেটাকে আমরা 24শে জুলাই বলছি, এই জুলাই গণ অভ্যুত্থানের পরে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটা বোধ সৃষ্টি হয়েছে। সেই বোধটি হচ্ছে যে আমরা নতুন একটা বাংলাদেশ চাই। এবারে লাইজলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। কোরবানির পশুর হাটের খবরাখবর জানাতে রাজধানীর কচুক্ষেত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, পশুর হাট ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পশুর হাটের কি অবস্থা দেখছেন, আর ক্রেতা বিক্রেতারা কি বলছেন? দিনের আলো পড়ে যাওয়ার পরই মূলত কচুক্ষেত বাজারে মানুষের সমাগম তুলনামূলক বেড়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমার পিছনের যে সাইডটা রয়েছে, এই সাইডটাতে আসলে গরুগুলো উঠানো হয়েছে এবং প্রচুর পরিমাণ মানুষ, ক্রেতা যারা আছেন, অনেকে গরু দেখতে আসছেন, অনেকে আবার গরুর দাম যাচাই করতে আসছেন। আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলেছি। আসলে দেশের বিভিন্ন স্থান থেকে খামারিরা তাদের গরু নিয়ে এসেছেন, এখানে ট্রাক ভর্তি করে বিভিন্নভাবে নিয়ে এসেছেন এবং তারা যে দাম হাঁকাচ্ছেন সে অনুযায়ী কথা বলে তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি যে দাম হাঁকাচ্ছেন সে পরিমাণ মূল্য আসলে তারা পাচ্ছেন না। ক্রেতারা অভিযোগ করছেন যে আসলে তাদের চাহিদার থেকে বা তারা যে পরিমাণ দামে আসলে গরু কিনতে চান তার থেকেও বেশি দাম হাঁকানো হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন করা হলে বিক্রেতারা বা খামারি ব্যাপারী যারা আছেন তারা আমাদেরকে যেটি জানিয়েছেন, আসলে তাদের গরু লালন পালন করতে যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ খরচ তারা বিয়োগ করেই মূলত গরুর দাম হাঁকাচ্ছেন এবং এই পরিমাণ দাম যদি তারা লাভজনক না হয় তাহলে আসলে তারা গরু ছাড়বেন না বা বিক্রি করবেন না, এরকম বিষয় আমরা দেখেছি।
এই ছিল কচুক্ষেত থেকে আমার কাছে সর্বশেষ আপডেট কোরবানির গরুর। আর ফিরে যাচ্ছি স্টুডিওতে। ফয়সাল, ইমন, ধন্যবাদ আপনাকে। লাইজল ডিটারজেন্ট থেকে 10 গুণ বেশি পরিষ্কার করে চিটচিটে ভাব দূর করে। ঘর হয় কমপ্লিট ক্লিন। লাইজল ক্লিন। বন্ধ কলকারখানা চালু সহ অর্থনীতি চাঙ্গা করতে 60,000 কোটি টাকার তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তার আশা, এই তহবিলের মাধ্যমে 25 লাখ কর্মসংস্থান সৃষ্টি হবে। 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এসব কারখানা চালুর মাধ্যমে অর্থনীতিতে গতি ফেরানোর লক্ষ্যে 60,000 কোটি টাকার বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক। শনিবার এক জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান জানান, এই তহবিলের ঋণে সরকার 6% সুদ ভর্তুকি হিসেবে দেবে, আর ব্যাংক থেকে 7% সুদে ঋণ নিয়ে বন্ধ কারখানা চালু করতে পারবে বৃহৎ শিল্প গোষ্ঠী। এক্সপেক্টেড আউটকামস আমরা আশা করছি যে ফ্যাক্টরি রিভাইভাল হবে, অনেক ফ্যাক্টরি রিওপেন ক্লোজ ফ্যাক্টরি খুলবে, সেটা আমরা আশা করছি। এগ্রিকালচারাল বুস্ট হবে, রেমিটেন্স গ্রোথ হবে, গ্রিন ইনভেস্টমেন্ট হবে এবং রুরাল ইকোনমি একটু ভাইব্রেন্ট হবে। আমরা আশা করছি এর মাধ্যমে 25 লাখের বেশি কর্মসংস্থান হবে, যদি এটি সম্পূর্ণ আমরা সঠিক জায়গায় পূর্ণাঙ্গভাবে ক্রেডিটটা কাজ করে। তিনি জানান, 60,000 কোটি টাকার তহবিলের মধ্যে 41,000 কোটি টাকা দেবে ব্যাংকগুলো, আর বাকি 19,000 কোটি টাকা আসবে পুনঃ অর্থায়ন তহবিল থেকে। এখানকার ফান্ড স্ট্রাকচারের মধ্যে যেটা আছে 41,000 কোটি টাকা, যেটা এর মধ্যে ক্লোজ ইন্ডাস্ট্রি অ্যান্ড সার্ভিস সেক্টরে আমরা 20,000 কোটি টাকা রিফাইন্যান্স করব। সিএমএসএমই যে সেক্টরে সেখানে 5,000 কোটি টাকা, এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল অ্যাক্টিভিটিসে 10,000 কোটি টাকা, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনে 3,000 কোটি টাকা, নর্থ বেঙ্গলে এগ্রিকালচারাল হাবে 3,000 কোটি টাকা। গভর্নর বলেন, ব্যাংক থেকে চুরি হওয়া অর্থ ফেরত আনা সহজ নয়, তবে অর্থনীতি গতিশীল করার স্বার্থে সহায়তা প্যাকেজ হাতে নিয়েছে সরকার। অ্যাসেট রিকভারির বিষয়টা কিন্তু এত সহজ না। হোসেন শাহাদাত, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনা চললেও যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনই কোনো চুক্তি সম্ভব নয় বলে জানিয়েছে ইরান। শুক্রবার মধ্যস্থতাকারী পাকিস্তান ও কাতারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পরে কথা জানায় তেহরান। এদিকে ইরানকে ইউরেনিয়াম শূন্য করতে ফের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃণমূল ফুটবলকে আরও শক্তিশালী করতে দেশ জুড়ে বাড়ছে এএফসি গ্রাসরুট কার্যক্রম। এতে আগামীতে জাতীয় দলের জন্য তৈরি হবে শক্তিশালী পাইপলাইন। এ সময় ফুটবলকে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। যশোর থেকে সহকর্মী মাহাদি ইমরান জানাচ্ছেন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সুজন সিংহ রায়। দেশের ফুটবলের ভবিষ্যৎ গড়তে তৃণমূল পর্যায়ে বাড়ানো হচ্ছে নানা কার্যক্রম। প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরির লক্ষ্যেই কাজ করছে ক্রীড়া সংশ্লিষ্ট সংগঠনগুলো। হামজা ও সুলিভান ব্রাদার্সের অংশগ্রহণের ফলে এশিয়ার মধ্যে টপ টিম হবে বাংলাদেশ। আর এই সকল কার্যক্রমের ফলে আগামীতে ম্যারাডোনা এর মতো খেলোয়াড় দেশে তৈরি হবে বলে আশা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আমরা আশা করব এই একাডেমির থেকে এই যে কিশোররা এখানে বসে আছে, এদের মধ্যে থেকে বাংলাদেশে ম্যারাডোনা, পেলে, প্লাটিনি এই ধরনের খেলোয়াড় একসময় সৃষ্টি হবে। এদিকে গত এক বছরে গ্রাসরুট কার্যক্রম বৃদ্ধির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ফিফা সিলভার ক্যাটাগরিতে উন্নীত করেছে বলে জানান বাফুফে সভাপতি তাবিত আউয়াল। আজকে আপনাদের দিন, তাই আপনারা খেলবেন, আমরা দেখব। আপনারা ভালো খেললে আমরা উৎসাহ পাবো আরো আপনাদের পিছিয়ে আরো বেশি পরিশ্রম এবং কাজ করার জন্য। আগে ফিফাতে আমরা ব্রঞ্জ লেভেলে ডিক্লারেশন ছিল, কিন্তু এই গত এক বছরে আমাদের পরিশ্রমের জন্য, কাজের জন্য, গ্রাসরুট ডেভেলপ করার জন্য এখন কিন্তু আমাদেরকে ফিফা সিলভার ক্যাটাগরিতে প্রমোশন দিয়েছে। গ্রাসরুটে অংশগ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলা ও কোচ হওয়ার স্বপ্ন দেখছেন খুদে খেলোয়াড়রা। সম্পূর্ণ শক্তিতে চেষ্টা করব যাতে আমরা বড় পর্যায়ে উঠতে পারি এবং আমাদের ভবিষ্যৎ গড়তে পারি। একদিন উন্নত মানের কোচ হব বা খেলোয়াড় হব। আমি আরো অনেক বড় জায়গায় খেলা করতে চাই বড় হয়ে। এই অনুষ্ঠানে 800 খুদে খেলোয়াড় অংশগ্রহণ করেছেন। আর এই খুদে খেলোয়াড়দের অংশগ্রহণের মাধ্যমে ভবিষ্যতে জাতীয় দলের জন্য শক্তিশালী পাইপলাইন তৈরি হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি থেকে মাহাদি ইমরান, নিউজ 24।
এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।